তো এখন আমরা কন্ডিশনাল রেন্ডারিং নিয়ে কাজ করব। তো কন্ডিশনাল রেন্ডারিং নিয়ে কাজ করার জন্য আমি জাস্ট ইতিমধ্যে একটি ফাইল তৈরি করে রাখছি। তো এই ফাইলে তেমন কিছু নেই, জাস্ট একটি HTML মার্কআপ আছে এবং স্ক্রিপ্ট হিসাবে এখানে Vue.js সাপোর্ট দেওয়া আছে। তো এখন আমরা Vue এর একটি ইনস্ট্যান্স তৈরি করে নিই। স্ক্রিপ্টের মধ্যে আপনারা চাইলে আলাদা ফাইল ইউজ করতে পারেন। Vue.create app। ওকে, তো অ্যাপের মধ্যে কি থাকে? অ্যাপের মধ্যে একটি অবজেক্ট থাকে। তো অবজেক্ট হিসেবে আপনি আলাদাভাবে ডিক্লেয়ার করে দিতে পারেন অথবা এখানে সব কোড লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে mount মাউন্ট। দেন এর মধ্যে আপনি যে জায়গায় মাউন্ট করতে চাচ্ছেন, অর্থাৎ এইখানে আমরা মাউন্ট করব এই ডিবে। ওকে, তো অনেকে আবার একটু প্রবলেম ফেস করতে পারেন যে Vue.create app এর পূর্বে আপনাদেরকে দেখিয়েছি একটু অন্যভাবে, যেমন const দিয়ে তারপরে মনে করেন abc ইকুয়াল টু এরকম অবজেক্ট। দেন অবজেক্টটাই Vue.create app এর মধ্যে পাস করে দিছি। তো ব্যাপারটা সেম। দেন হচ্ছে আমি যা করতাম তা হচ্ছে const app ইকুয়াল টু দেন হচ্ছে Vue.create app। তো এর মধ্যে ওই অবজেক্টটা পাস করে দিতাম, দেন app.mount ইউজ করতাম। তো এখানে যা হচ্ছে সব একসাথে করে রাখছি, এতে আপনারা যাতে কনফিউজড হয়ে না যান তার জন্য বলে দিলাম। ওকে, তো এর মধ্যে আমরা সবকিছু লিখবো এখন। ডাটা রিটার্ন অ্যান অবজেক্ট। ওকে, এখন আমরা চলে যাই Vue এর সাইটে। তো ফার্স্ট কন্ডিশনাল রেন্ডারিং এখানে দেখেন if, অর্থাৎ যখন একটি কন্ডিশন ট্রু হবে তখন কিছু একটা হবে। তো এখান থেকে আমরা কপি করে নিয়ে যাই, কন্ডিশনাল রেন্ডারিং এর নিচে প্লেস করে দিলাম। ওকে, if অসম, অর্থাৎ যদি অসম ট্রু হয়, অসমের ভ্যালুটা যদি ট্রু হয় তখনই এটি কাজ করবে। অসম বলতে এখন কিছু নেই, বাট আমরা ডাটার মধ্যে দিব অসম ট্রু। ওকে, যখন ট্রু হবে তখন এই ভ্যালুটা দেখাবে, আদারওয়াইজ কিন্তু দেখাবে না। এখন যদি আমরা ব্রাউজারে দেখি তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই দেখতে পাবো Vue is awesome। যদি এই ভ্যালুটাকে ফলস করে দেই, ওকে, এখন দেখেন নেই। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা চাইলে এলস দিয়ে পরবর্তীতে এলস দিয়ে কিছু একটা রেন্ডার করতে পারেন, যেমন বিএলস অন্য এর নিচে আমরা দিয়ে দিলাম, মানে যখন উপরেরটি রেন্ডার করবে না তখন এলস থেকে রেন্ডার করবে। এখন দেখেন অন্য দেখাচ্ছে, বাট যদি ট্রু থাকে সেই ক্ষেত্রে কিন্তু Vue is awesome দেখাবে। Vue is awesome। দেন আমরা নেক্সটে চলে যাই। নেক্সট কন্ডিশনাল গ্রুপ উইথ beef on। এখানে দেখেন টেমপ্লেট। টেমপ্লেট বলতে আপাতত আপনাদেরকে আমি টেমপ্লেট নিয়ে কোনো কিছু বলি নাই বা টেমপ্লেট নিয়ে কাজ করি নাই। মনে করেন আপনারা এই টেমপ্লেট নেই, এখানে একটি টোটাল ডিভ আছে, জাস্ট এই অংশটুকু কপি করে নিলাম। মনে করেন এখানে একটি ডিভ আছে, ডিভ টেমপ্লেটটাকে কেটে আমি ডিভ দিয়ে দিই। ডিভ if যদি ওকে হয়, যখন ওকে হবে, ওকে এর ভ্যালু যখন ট্রু থাকবে তখন এই অংশটুকু দেখাবে। ওকে, এখন দেখেন টাইটেল প্যারাগ্রাফ 1 প্যারাগ্রাফ 2 দেখাচ্ছে, বাট যদি ফলস করে দেই ওকেটাকে, ফলস, দেন কিন্তু আপনারা দেখবেন দেখাচ্ছে না। ওকে, এখন দেখেন নেই। তো এই হচ্ছে বিষয়। দেন আমরা নেক্সট চলে যাই। এটি হচ্ছে গ্রুপ রেন্ডারিং এর জন্য। এখানে আপনি চাইলে এলস ইউজ করতে পারেন, যে কোনো if কন্ডিশনের পরে আপনি else ইউজ করতে পারেন, চাইলে else if এরকম ইউজ করতে পারেন। তো এই হচ্ছে else, ইতিপূর্বে আপনারা দেখেছেন। তো else if, তো else if এ দেখেন টাইপ ইকুয়াল যদি a হয়, টাইপ যদি b হয়, টাইপ c হয়, সেই ক্ষেত্রে কিছু একটা রেন্ডার করবে, আদারওয়াইজ else থেকে নট abc। ওকে, আমি অংশটুকু নিয়ে নিলাম। তো টাইপের আমাদের একটি ভ্যালু অবশ্যই থাকা লাগবে। আমরা টাইপ ডিক্লেয়ার করে দিই এবং হচ্ছে এখানে ইনিশিয়াল অবস্থায় একটি ভ্যালু দিয়ে দিই এ। তো টাইপের এ দিয়ে দিলাম ভ্যালু। তো এখন যদি আমরা দেখি তো সেই ক্ষেত্রে দেখেন এখানে এ দেখাচ্ছে। ওকে, ফার্স্ট কন্ডিশন যেহেতু ম্যাচ করে গেছে সেই ক্ষেত্রে এ দেখাচ্ছে। যদি এ বি সি কোনো কিছু ম্যাচ না করে ডি, সেই ক্ষেত্রে এলস থেকে দেখাবে নট এবিসি। তো এখানে আরেকটা বিষয় দেখেন, অনেকে হয়তো বা জানেন না, যার ধরুন বলতেছি, ট্রিপল ইকুয়াল আছে এবং
আপনি যদি চান ট্রিপল ইকুয়াল ইউজ করবেন না, ডাবল ইকুয়াল ইউজ করবেন, সেই ক্ষেত্রেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে প্রবলেম কখন হয়, এখন যদি দেখায় তো নট এ বেশি দেখাচ্ছে, তো যদি এর ভ্যালু চেঞ্জ করে আমি এ দেই এ, তো সেই ক্ষেত্রে দেখেন এ দেখাচ্ছে। প্রবলেম তখনই হয় যখন আপনার এখানে যে স্ট্রিং টাইপের ভ্যালু আছে কোডের ভিতরে আছে, তার মানে অবশ্যই এটি একটি স্ট্রিং টাইপের ডাটা। যদি ডাটা টাইপ ম্যাচ করাতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ডাবল ইকুয়াল ইউজ করবেন, আর যদি আপনি ডাটা টাইপ ম্যাচ করাতে না চান সেই ক্ষেত্রে দরকার নেই। যেমন আমি একটা এক্সাম্পল দেই, যেহেতু সামনে চলে আসছে, ডিপ ম্যাচ বি ইফ দিয়ে দিই, বি ইফ মেসেজ ডাটা টাইপ। ওকে, আমি এর ভ্যালু মনে করেন 1 করে দেই, 1। ওকে, তো এখানে ডাটা টাইপ ইকুয়াল ইকুয়াল যদি 1 হয় তো সেই ক্ষেত্রে আমাকে দেখাবে মনে করেন 1। ওকে, তো আমি আরেকটি ডিপ নেই নিচের দিকে, ডিপ বি এলস যদি 1 না হয় সেই ক্ষেত্রে নট 1। ওকে, তো এখানে দেখেন 1 দেখাচ্ছে, কারণ কি, কারণ হচ্ছে এখানে এক্সাক্ট ম্যাচ করে গেছে, যার দরুন 1 দেখাচ্ছে। কিন্তু যদি এই 1টাকে এরকম কোডের ভিতরে না দেই, সেই ক্ষেত্রে আমি যদি নরমালি ইন্টিজার টাইপের ভ্যালু 1 ইউজ করি, সেই ক্ষেত্রে এখন দেখেন কি দেখায়, তো নট 1 দেখাচ্ছে। এর কারণ কি, উপরে এখানে ডাটা টাইপ ম্যাচ করার জন্য ট্রিপল ইকুয়াল ইউজ করা আছে। যদি আমি একটি ইকুয়াল কেটে দেই, ডাবল ইকুয়াল ইউজ করি, সেই ক্ষেত্রে কিন্তু এখন 1 দেখাবে। যখন আপনি ডাবল ইকুয়াল ইউজ করেন সেই ক্ষেত্রে ডাটা টাইপ সহ ম্যাচ করে না, অর্থাৎ এখানে আছে ইন্টিজার টাইপের ডাটা, এখানে আছে স্ট্রিং টাইপের ডাটা, প্রবলেম নেই, বাট ডাটা তো সেম। ওকে, তো এখন দেখেন এ দেখাচ্ছে 1 দেখাচ্ছে, এখানে দেখেন 1 দেখাচ্ছে। তো এই হচ্ছে বিষয় ডাবল ইকুয়াল এবং ট্রিপল ইকুয়ালের মধ্যে। তো এখন আমরা আবার কন্ডিশনাল রেন্ডারিং এ চলে যাই। ওকে, বি শো, তো বি শোটা কি করে, বি শো নরমালি যা করে, আমরা যে সিএসএস ইউজ করি ডিসপ্লে নান, ডিসপ্লে ব্লক, তো অপাসিটি 0 দিয়ে আপনি ডিসপ্লে নান করতে পারেন। তো এই টাইপের যে সকল বিষয় আছে এর ধরুন আপনি বি শো ইউজ করতে পারেন, যেমন ডিপ বি শো, আপনি সরাসরি এখানে ট্রু ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি যদি ফলস করাতে চান সেক্ষেত্রে আপনি এখানে ডাইরেক্টলি ফলস ইউজ করতে পারেন, ট্রু করাতে চাইলে এখানে আপনি ডাইরেক্টলি ট্রু ইউজ করতে পারেন। বি শো আমি দেই, যদি ট্রু হয় তো সেই ক্ষেত্রে মনে করেন এখানে কিছু একটা শো করবে, মনে করেন দিস ইজ টাইটেল। ওকে, তো এখানে দেখেন দিস ইজ টাইটেল দেখাচ্ছে, ট্রু। এখন যদি আমি ফলস করে দেই, বি শো এর ভ্যালুটা জাস্ট ফলস, তো সেই ক্ষেত্রে এখন দেখেন দেখাচ্ছে না। এটি কি করে, নরমালি ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে নানের মতন কাজ করে অনেকটা। তো এখানে আপনি ডাইরেক্টলি যে হার্ড কোডের দিবেন ব্যাপারটা এরকম না, আপনি ডাটাতে কোনো কিছু ডিক্লেয়ার করে সেই ক্ষেত্রে আপনি এখানে ইউজ করতে পারেন, ডাটার ভ্যালুটাও আপনি এখানে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এই হচ্ছে বিষয়। বি শো নরমালি কিন্তু আপনার এই ডাটাটা থাকে কিন্তু ভিজিবল করে না, জাস্ট ডিসপ্লে নান করে রাখে। বাট আপনি যদি বি ইফ দিয়ে রেন্ডার করেন, যেমন পরবর্তীতে আছে এখানে দেখেন বি ভার্সেস বি শো, তো এই বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি। যেমন এখানে দেখেন আমি ফলস করে রাখছি, দিস ইজ টাইটেল। ওকে, তো আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন দিস ইজ টাইটেল আছে, ডিসপ্লে নাম করা আছে। বাট আপনি যদি বি ইফ দিয়ে রেন্ডার করেন সেই ক্ষেত্রে যখন কন্ডিশন ম্যাচ করবে তখনই দেখাবে, আদারওয়াইজ কিন্তু দেখাবে না। কিন্তু আপনি বি শো ইউজ করলে এটি থাকবে, ডাটা থাকবে, বাট এখানে ভিজিবল থাকবে না, ডিসপ্লেটা নান করে দিবে। তো এই হচ্ছে বি এবং বি শো এর মধ্যে পার্থক্য। দেন পরবর্তীতে চলে যায় বি উইথ বিফোর। ওকে, এখানে দেখেন বি এবং বিফোর ইউজার জন্য স্টাইল গাইড এর একটি রেফারেন্স আছে। তো আমরা যদি স্টাইল গাইডে ক্লিক করি তো সেই ক্ষেত্রে এখানে চলে আসলাম। তো দেখেন ব্যাড প্র্যাকটিস, গুড প্র্যাকটিস, এরকম ভাবে স্টাইল গাইডের সব কিছুর জন্য ব্যাড প্র্যাকটিস, গুড প্র্যাকটিস আছে। তো আপনারা এখান থেকে গুড প্র্যাকটিস গুলো দেখে নিতে পারবেন।
তো এখন চলে আসি আমরা B4 কিভাবে রেন্ডার করব। তো B4 রেন্ডার করার জন্য এখানে দেখেন তারা রেন্ডার করে রাখছে গুড প্র্যাকটিস। তো আমরা গুড প্র্যাকটিসটা দেখব। তো দুটি সিস্টেম ইউজ করে রাখছে তারা, ইউএল এবং এলআই দিয়ে। আমরা যে কোনোটি ইউজ করতে পারি। তো এইখানে যে আছে অ্যাক্টিভ ইউজার, তো এই অ্যাক্টিভ ইউজারটা একটু অন্য সিস্টেম ইউজ করছে। তো এটি আমরা পরবর্তীতে কোনো এক পার্টি দেখাবো। তো আপাতত আমি জাস্ট এই নর্মাল ইউজটা দেখাচ্ছি। ওকে, 1C কপি করে নিলাম। দেন হচ্ছে যদি এই ডিভের নিচে কোনো একটি পজিশনে প্লেস করি, এখানে দেখেন টেমপ্লেট ট্যাগ। টেমপ্লেটটা নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো কাজ করি নাই, যার ধরুন এখানে আমি ডিপ দিয়ে দিই। ওকে, ডিপ। দেন হচ্ছে ইউজার ইন ইউজার্স। ইউজার ইন ইউজার্স, তার মধ্যে আমাদের এখানে ইউজার্স নামে একটি অ্যারে লাগবে, ইউজার্স। ওকে, তার মধ্যে হচ্ছে ইউজার ডট ইজ অ্যাক্টিভ। ইউজারের মধ্যে ইজ অ্যাক্টিভ নামে কিছু একটি থাকা লাগবে। যেমন এরকম হতে পারে নেম, দেন হচ্ছে ইজ অ্যাক্টিভ। ওকে, ট্রু, দেন হচ্ছে এটা ফলস, দেন হচ্ছে ট্রু। ওকে, একটি অ্যারে তৈরি করে নিলাম। এর ভিতরে এরকম ভাবে নেম এবং ইজ অ্যাক্টিভ আছে। তো এখানে বেশ কিছু আইটেম আছে। দেন এখান থেকে আমাদের দেখেন ইজ অ্যাক্টিভ এবং ইউজার নেম প্রিন্ট করা আছে। যদি ইউজার ডট ইজ অ্যাক্টিভ যদি অ্যাক্টিভ হয়, সেই ক্ষেত্রে ইউজারের নেম দেখাবে। দেন এখানে দেখেন কি ইউজার ডট আইডি, এই বিষয়ে আমরা এখনো কোনো কথা বলি নাই। তো আপাতত আমি কি ইউজার ডট আইডিটা কেটে দিচ্ছি। জাস্ট ডিভের মধ্যে একটি ফর লুপ চালানো আছে। দেন হচ্ছে তার মধ্যে এলআই আছে। ওকে, আমরা দেখি। তো এখানে দেখেন ওই ইউএল নিচের দিকে আমাদের ট্যাগের সিনট্যাক্সে কোনো প্রবলেম আছে মেবি। হয় ইউএল, তো ইউএলটা এখানে ক্লোজ করা লাগবে। ওকে, সরি, আমাদের ইউএল অলরেডি আছে। একটু কন্ট্রোল জেড দিয়ে নিলাম। ওকে, এলআই, দেন এখানে একটি ইউএল দেখা যাচ্ছে। তো ইউএলটাকে আমরা কেটে দেই। ওকে, ইউএল উপরের দিকে দিয়ে দেই। দেন হচ্ছে এলআই ইউএল। ওকে, এটি কিছু না, জাস্ট ডিজাইন রিলেটেড ইস্যু। ওকে, দেখেন শুধুমাত্র ফর্ম দেখাচ্ছে কেন। এখানে দেখেন ইউজার ইজ অ্যাক্টিভ, যদি অ্যাক্টিভ হয় তো সেই ক্ষেত্রে দেখাবে একটি ইউজার আছে ইজ অ্যাক্টিভ। যদি আরো থাকতো সেই ক্ষেত্রে অন্য কিছু দেখাতো। ব্যাপার হচ্ছে এখানে একটি ফর লুপ চালানো আছে, লুপের মধ্যে ইউজার ডট ইজ অ্যাক্টিভ চেক করা আছে। এই হচ্ছে বিষয়। তো আপনারা এরকম ভাবে লুপের মধ্যে ডিপ ইউজ করে কন্ডিশন অনুযায়ী রেন্ডার করতে পারেন। দেন এখানে যদি স্টাইল গাইড দেখি, স্টাইল গাইডের উপরের দিকে দেখেন সেম এরকম ভাবে ইউজ করছে, বাট এখানে যে টেমপ্লেট ট্যাগ ইউজ করছে, বাট এখানে কোনো টেমপ্লেট ট্যাগ নেই। তো এই টেমপ্লেট ট্যাগ কি জন্য ইউজ করে, আমরা যখন টেমপ্লেট নিয়ে কাজ করব ওই সময় আপনাদের কি বিষয়টা ক্লিয়ার ভাবে বলবো। আর এখানে দেখেন ইউজার ইন অ্যাক্টিভ ইউজার্স। অ্যাক্টিভ ইউজার্স হচ্ছে কম্পিউটার থেকে রিটার্ন করা। ব্যাপারটা হচ্ছে এরকম, ওখান থেকে ফিল্টার করা। জাস্ট কম্পিউটার থেকে মনে করেন ডাটা, ওই কম্পিউটারের মধ্যে এই অ্যাক্টিভ ইউজার এখানে যা আছে তা হচ্ছে এই ইউজারটাকে ফিল্টার করে নিছে, আর কিছু না। যে সকল ইউজার অ্যাক্টিভ আছে ওই ইউজারগুলোকে এখান থেকে রিটার্ন করে দিছে, দেন এই অ্যাক্টিভ ইউজারটাকে ইউজ করা। দ্যাটস ইট, এতটুকু, আর কিছু না। তো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে বিষয়।